আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে এমন একটা সহজ গরুর মাংস রান্না দেখাবো, আর এই রেসিপিটাকে আপনি লাস্ট মুহূর্তে আসলে দুইটা স্টাইল করে নিতে পারবেন। সেই সহজ টিপসটা এই ভিডিওতে থাকছে। সো দেরি না করে শুরু করছি আজকে ভিডিও। আচ্ছা, আমি এখানে 2.5 কেজি গরুর মাংস নিয়েছি, আর আমি প্রত্যেকটা স্টেপ মেজারমেন্ট করে দেখা যাতে আপনারা খুব সহজে রান্না করতে পারেন। এখানে 1 কাপ পরিমাণ আস্ত রসুন নিয়েছি। আপনারা চাইলে এখানে দেশি রসুনটা ইউজ করতে পারেন। রসুনগুলোর কিন্তু উপরের খোসা যেটা আছে সেটা ফেলে দেওয়া হয় নাই। আস্ত রসুন জাস্ট আপনার এভাবে দিলে এটা গলবে না, প্রপারলি সিদ্ধ হবে কিন্তু গলবে না, এই জন্য 1 কাপ দিয়েছি এখানে আমি রসুন। 7-8 পিস তেজপাতা, তেজপাতা এগুলো অনেক ছোট, এই জন্য বেশি লেগেছে। আর কয়েক পিস এলাচি, 7-8 পিস লং, 15-20 পিস হচ্ছে কালো গোলমরিচ, আর কিছু দারুচিনি, আর অল্প কয়েক পিস জয়ত্রী। বেশি দেওয়া যাবে না জয়ত্রী, জাস্ট অল্প কয়েক পিস। আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে জয়ফল। অল্প একটু গরুর মাংসতে অল্প একটু জয়ফল দিলে গরুর মাংসটা হচ্ছে খুব দ্রুত সিদ্ধ হয়। আর সেটা কিন্তু বেশিও দেওয়া যাবে না, একেবারে কম। আমি এখানে একটা জয়ফলের যদি বলি 10 ভাগের 2 ভাগ দিয়েছি, অর্থাৎ একটা জয়ফলের 8 ভাগ রেখে দিয়েছি, জাস্ট 2 ভাগ দিয়েছি। এটা খুব দ্রুত মাংস সিদ্ধ করতে হেল্প করে। আর এখানে পেঁয়াজগুলো একটু মেপে দিই, তাহলে আপনারা একটু সুবিধা হবে। 1 কাপ, 2 কাপ, 3 কাপ, 4 কাপ থেকে একটু কম আছে। টোটাল 4 কাপের মতো পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজ একটু কম বেশি করে দিতে পারেন, কোনো অসুবিধা নেই, এতে করে আপনার গ্রেভিটা একটু মাখা মাখা হবে। আর দিয়েছি কিছু কাঁচামরিচ, তবে সেগুলো অবশ্যই আস্ত দিবেন, কারণ কাঁচামরিচ আস্তে আস্তে গলে যাবে। এখানে 1 কাপ থেকে একটু কম দিয়েছি কাঁচামরিচ। আদা রসুন পেস্ট দিচ্ছি 1 কাপ, আরও হাফ কাপ, অর্থাৎ আদা রসুন পেস্ট দিয়েছি আমি 1.5 কাপ। আর এখানে টক দই দিচ্ছি 1 কাপ। মিষ্টি দই দেওয়া যাবে না, তাহলে মিষ্টি হয়ে যাবে। টক দই অবশ্যই টক দই ইউজ করবেন। আচ্ছা, এখানে আমি একটা মশলা দিচ্ছি, সেটা হচ্ছে আমার সেই হাতে বানানোর মাংসের মশলা নামে লেখা আছে। আপনার পেজে ভিডিও সেকশনে গিয়ে পাবেন, আর যদি ইউটিউবে যান তাও ভিডিও সেকশনে পাবেন। মাংসের মশলা নামে যে কোনো মাংসের মশলাতে যদি এই মশলাটা ইউজ করেন, তাহলে আপনার মাংসের যে টেস্ট, এক লাইক রেস্টুরেন্টের টেস্টটা পাবেন। আর এই মশলার ভিডিও যারা দেখে মশলা তৈরি করে আমাকে কমেন্টস করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ, কারণ আপনারা খুব ভালোভাবে এই মশলার ব্যবহারটা বুঝে গেছেন অলরেডি। আর যারা দেখেন নাই তারা অবশ্যই দেখে নেবেন, আশা করি ভালো একটা রেজাল্ট পাবেন। আর এই একটা মশলা থাকলে কিন্তু আপনার মাংস রান্নাতে আর কোনো সমস্যা হবে না। তো এই মশলা দিচ্ছি আমি 1 টেবিল স্পুন, 2 টেবিল স্পুন, 3 টেবিল স্পুন, 4 টেবিল স্পুন, 5 টেবিল স্পুন, অর্থাৎ প্রতি কেজির জন্য আমি দিয়েছি 2 টেবিল স্পুন করে মশলা। চাইলে একটু কম বেশি করে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি আর এখানে 1 টেবিল স্পুন দিচ্ছি। এই মশলাটা যে কোনো মাংস, হাঁসের মাংস, গরুর মাংস, মুরগির মাংস, খাসির মাংস, যে কোনো মাংসতে এই মশলাটা অনেক জমে। আর মরিচের গুঁড়া দিচ্ছি আমি 1 টেবিল স্পুন, 2 টেবিল স্পুন, 3 টেবিল স্পুন। মরিচের গুঁড়াটা নির্ভর করে আপনি কতটুকু স্পাইসি পছন্দ করেন তার উপরে, কম বেশি করে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আর লবণ দিচ্ছি 1 টেবিল স্পুন, 2 টেবিল স্পুন, আর হাফ টেবিল স্পুন। এই লবণটা নির্ভর করে গ্রেভির উপর। আপনি যে গ্রেভি যত বেশি রাখবেন লবণটা একটু বেশি লাগবে, গ্রেভি কম হলে লবণ একটু কম দিবেন। এখন আমি যে টেকনিকটা বলবো সেটা হচ্ছে আপনার সিরকা অথবা ভিনেগার। এই মাংস রান্নাতে মেন টেকনিকটা হচ্ছে এটা। সিরকা অথবা ভিনেগার দিচ্ছি আমি 1/4 কাপ, অর্থাৎ 1 কাপের 4 ভাগের 1 ভাগ। আর এখানে দিচ্ছি হচ্ছে আপনার চিটাগাংয়ের যে নাজেরহাটের মরিচ থাকে, এটা দেখতে অনেক লাল হয় কিন্তু আপনার এটা জাল হয় না, স্পাইসি হয় না। আপনারা যদি এই মরিচটা সংরক্ষণ না করতে পারেন, কাশ্মীরি চিল্লি দিলেও চলবে, কোনো অসুবিধা নেই, কারণ কাশ্মীরি চিল্লির কালারটা অনেকটা এরকমই হয়। এটা দিচ্ছি আমি 1/4 কাপ। এটা কিন্তু স্পাইসি হবে না, জাল হবে না, এটা জাস্ট কালারের জন্য। আর দিচ্ছি আমি সরিষার তেল। সরিষার তেল অথবা সয়াবিন তেল দুইটাই ইউজ করতে পারবেন, তবে এই রান্নাতে সরিষার তেলটা দিলে আপনার টেস্টটা অনেক ভালো আসে। আমি এখানে সরিষার তেল দিচ্ছি টোটাল 2 কাপ। আর যদি গ্রামের হিসাব করে বলি, তাহলে এখানে 500 গ্রামের মতো সরিষার তেল আছে। এখানে তেলটা একটু বেশি লাগবে, কারণ হচ্ছে এই রান্নাটা সরিষার তেল এবং হচ্ছে ভিনেগার টক দইয়ের যে একটা কম্বিনেশন টেস্ট আছে, ফ্লেভার আছে, এটা এই রান্নাতে মূলত হিট করবে। আর এটা কিন্তু আপনার নর্মাল যে রান্না করেন সেম ওরকমই, কিন্তু এটা টেস্টটা টোটালি আলাদা। আপনারা যদি বাসায় সুযোগ পান একবার রান্না করে দেখবেন, তাহলে বুঝতে পারবেন। আর অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন যারা রান্না করবেন। এই রান্নাটা আপনি পোলাও অথবা রুটি, নান রুটি, যে কোনো খাবারের সাথে খুবই ম্যাচিং করে, খুবই চমৎকার। সাদা ভাতের সাথেও খুব ভালো লাগে। তো এভাবে আমি মাংসটা মাখিয়ে নিয়েছি। বাস, এখন আমি মাংসটা চুলার উপর নিয়ে যাচ্ছি, তারপর নেক্সট প্রসেসগুলো বলতেছি। আচ্ছা, মাংসটা যখন চুলার উপর দিবেন অবশ্যই একটু নাড়ানোর উপর রাখতে হবে। আর তখন কিন্তু প্রথমবারের মতো চুলার হিটটা কিন্তু অনেক বেশি করে দিবেন, মানে চুলার হিট কম দেওয়া যাবে না। মাংস থেকে পানি বাইর হওয়ার আগ পর্যন্ত মাংসটা নাড়ানোর উপর রাখতে হবে, তা না হলে নিচে লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। আমি কিন্তু এই মাংস রান্নাতে হলুদ গুঁড়া, জিরার গুঁড়া কোনো কিছু ইউজ করি নাই। তো আপনারা হয়তো বা কমেন্টস করতে পারেন যে হলুদ গুঁড়া, জিরার গুঁড়া ছাড়া মাংস কেমন হবে। আসলে এই রান্নাটা খুবই চমৎকার। আর আমার হাতে বানানো যে মশলাটা আছে, মশলা দিয়ে যদি রান্না করেন তাহলে তো নিঃসন্দেহে এটা ভালো লাগবে, এটা আমি কনফিডেন্ট থেকেই বলছি। মাংস থেকে যখন পানিটা চলে আসবে তখন আরেকটু গরম পানি দিবেন, অবশ্যই ঠান্ডা পানি দেওয়া যাবে না। এখানে আমি আরও প্রায় হাফ লিটার মতো গরম পানি দিচ্ছি। হাফ লিটার থেকে একটু বেশি হবে, 700 ml মতো।
এই পানিটা দিয়ে জাস্ট পাতিলার পাশ থেকে অবশ্যই একটু ওয়াশ করে দিবেন, এতে করে আর পাতিলার পাশে যে মশলাগুলো আছে সেগুলো ফুলবে না। এখন আমি ঢাকনা দিয়ে 40 মিনিটের মতো রাখবো। মাঝখানে হয়তো বা 2-1 বার একটু চেক করব, তবে যতটুকু সম্ভব কম ঢাকনাটা খোলা যায়। আর এই মুহূর্তে আসলে জাস্ট চুলার হিট একেবারে কমিয়ে দেবো। 40 থেকে 45 মিনিট পর মাংসটা যখন পরিপূর্ণ সিদ্ধ হবে তখন নেক্সট প্রসেসটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি প্রায় 50 মিনিট পর তুলেছি, কারণ 40 মিনিট পর আমি একবার তুলে দেখলাম যে মাংসটা সিদ্ধ হয় নাই, যার কারণে আরো 10 মিনিট রান্না করতে দিয়েছি। খুবই চমৎকার একটা ঘ্রাণ আসছে। আচ্ছা, এখন আমি যেটা বলবো, রেসিপি কিন্তু এখানেই শেষ। এখন আপনারা চাইলে এটার সাথে ছোট ছোট একটু আলু যদি দেন, আলু আরো 15 মিনিট সিদ্ধ করলে এটার গ্রেভিটা টোটালি একটু হালকা একটু টক টক এবং স্পাইসি একটু জাল হয়। আর এই মাংসের যে স্বাদ, এই টেস্টটা আপনি পোলাও, নান অথবা যে কোনো সাইড খাবারের সাথে এটা খুবই চমৎকার ভাবে খেতে পারবেন। এখন এই মাংসটা দিয়ে নেক্সট স্টেপটা কিভাবে করবেন সেটা আমি দেখাচ্ছি। একেবারে প্রায় কালা বোনার মতো হয়ে যাবে, সেই স্টেপটা আমি দেখাচ্ছি। তারপর আমি মাংসটা নিয়ে নিচ্ছি একটি ফ্রাই প্যানে। আমি এখানে সবগুলো মাংস দিব না, জাস্ট অল্প একটু মাংস দিচ্ছি যাতে আপনারা সহজে বুঝতে পারেন। ফ্রাই প্যানে দেওয়ার পরে যত দ্রুত সম্ভব হাই হিট দিয়ে মাংসের গ্রেভিটা আগে শুকিয়ে নিতে হবে, তারপর নেক্সট স্টেপটা দেখাচ্ছি। তবে এখানে বলে রাখি, সেটা হচ্ছে আপনারা অবশ্যই নন স্টিকি ফ্রাই প্যানে এটা করার চেষ্টা করবেন, অথবা মোটা কড়াই অথবা মোটা পাতিলে করার চেষ্টা করবেন। যদি পাতলা কড়াই অথবা পাতলা পাতিলে করার চেষ্টা করেন সেক্ষেত্রে নিচে লেগে যাবে। এই যে দেখতে পাচ্ছেন মাংসের গ্রেভি অলরেডি শুকিয়ে গিয়েছে। তারপর আমি এখানে দিচ্ছি 1 টেবিল স্পুন আমার সেই মেজবানির মশলা। এটার ভিডিও অলরেডি অনেকে দেখে ফেলেছেন, মেজবানির মশলা নামে দেওয়া আছে। আর আপনারা চাইলে এখানে একটু জিরার গুঁড়ো ইউজ করতে পারেন, তবে সেটা অবশ্যই টালা জিরা হতে হবে, আর কাঁচা জিরার পাউডার দেওয়া যাবে না। এটা কিন্তু ঝোলটা একেবারে শুকিয়ে নিব। বিশ্বাস করেন, মাংসের এই পর্যায়ে আসলে যে একটা ঘ্রাণ আসে, মানে খিদা থাকলে ডাবল খিদা হয়ে যায়। চমৎকার একটা ঘ্রাণ আসে এই পর্যায়ে আসলে। ওকে, রেডি হয়ে গিয়েছে। দেখছেন কতটা চমৎকার একটা কালার আসছে। আমি অল্প একটু জাস্ট ট্রাই করে দেখি। এটার ঘ্রাণ আসলে চমৎকার। আমি এখন খাওয়ার মুড ছিল না, বাট খিদা বেড়ে গেছে। আমি অল্প একটু ট্রাই করে দেখি। বিসমিল্লাহ। বিশ্বাস করেন, মানে যতটুকু চিন্তা করছি তার থেকেও বেশি টেস্ট হয়েছে। নান অর্ডার দিতে হবে, নান দিয়ে খেতে হবে। আর আমার জন্য দোয়া করবেন, আরো নতুন নতুন ভিডিও যাতে আপনাদেরকে উপহার দিতে পারি। আল্লাহ হাফেজ।